আজ সোমবার মধ্যরাতে দেশ ছাড়বেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এদিকে কপাল খুলে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসা যেন চাঁদ হাতে পেল আওয়ামী লীগ। এবার হাত মিলালো দুই দেশের সেনাপ্রধান। ক্ষমতা গ্রহণের পরেই শেখ হাসিনাকে স্মরণ করল ডোনাল্ড ট্রাম্প। ধারা অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচনে চাপ দিতে পারে নতুন মার্কিন প্রশাসন। চীনকে সামনে রেখে ভারতের সঙ্গে তৈরি হতে পারে নতুন বাণিজ্যিক সম্পর্ক। হাসিনা ভারতের আশ্রয় রয়েছেন। বেশ কিছুদিন তিনি বাংলাদেশ নিয়ে চুপ থাকলেও এখন তিনি বিভিন্ন সময় মন্তব্য করছেন। তিনি আবারও ভারত থেকে বাংলাদেশ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন। তবে কি বাংলাদেশের সমস্ত বিষয়ের উপর নজর রাখছেন হাসিনা? আমাদের দেশের গণমাধ্যম যে নিউজটা করছে, আমাদের দেশের গণমাধ্যমে নিউজ দেখে অনেকে ক্ষিপ্ত হয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দেশের গণমাধ্যম রেফার করছে ভারতের গণমাধ্যম দ্য হিন্দুকে। আবার ভারতের ওই গণমাধ্যম দ্য হিন্দু তারা আবার সাক্ষাৎকারটা কার থেকে নিছে? একসময় ইসকনের খুব আস্থাভাজন নেতা, আমি সরাসরি তাকে ইসকনের সাপোর্টার হিসেবে মনে করি, সাবেক শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। আজ সোমবার মধ্যরাতে দেশ ছাড়বেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন তিনি। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন ডক্টর ইউনূস। সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওয়ালফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তাং সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। উপপ্রেস সচিব বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালাবার্ট ছাড়াও কয়েকটি সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। সম্মেলনে বাংলাদেশের বিষয়ে আলাদা একটি সংলাপ হবে জানিয়ে তিনি বলেন, দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে সেখানে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি নজর দিতে আহ্বান জানাবেন ডক্টর ইউনূস। সম্মেলন শেষে 25 জানুয়ারি দেশে ফিরে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পরিবর্তন হয়েছে শেখ হাসিনা আমলের অনেক পররাষ্ট্রনীতি। এমন অবস্থায় বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আগ্রহী চীন, এমনকি ডক্টর ইউনূসকে নিতে চান বেজিং সফরে। আরো জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক আয়োজনে আগ্রহী বেজিং। তাই দুই দেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেজিং সফরে নিতে চায় চীন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। এর ধারাবাহিকতায় আগামী 27 ও 28 মার্চ বেজিংয়ে অনুষ্ঠেয় বাও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে চীন। এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদরা অংশ নিয়ে থাকেন। জানা গেছে, সে সময় স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে পারেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য চার্টার ফ্লাইটও পাঠাতে প্রস্তুত চীন। এদিকে সোমবার দুপুরে দ্বিপাক্ষীয় সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার বেজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ওয়েনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার সফরের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া আলোচনা হবে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা ও স্বাস্থ্য খাতে চীনের অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও। বৈঠকে ঢাকা বেজিং সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে সহযোগিতা কিভাবে এগোবে তাও গুরুত্ব পাবে।
দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে বাংলাদেশে প্রথমবারের মতো চীনের সহায়তায় মোটটি হাসপাতাল স্থাপন, বাংলাদেশের রোগীদের জন্য কুনমিন সহ একাধিক প্রদেশে বাংলাদেশের রোগীদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং ঢাকায় আহত ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনে বিশেষ প্রকল্পের বিষয়ে একাধিক সমঝোতা স্মারকের বিষয়েও আলোচনা হতে পারে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচনে চাপ দিতে পারে নতুন মার্কিন প্রশাসন। চীনকে সামনে রেখে ভারতের সঙ্গে তৈরি হতে পারে নতুন বাণিজ্যিক সুসম্পর্ক। আবার অভ্যন্তরীণ অর্থনীতি শক্তিশালী করতে মিত্রদের উপর চাপ বাড়িয়ে শুল্ক আরোপে সক্রিয় হতে পারে ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। কর বসালে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের রপ্তানি বাজার। আশা নিরাশার বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বিশেষজ্ঞের মতামতে রিপোর্ট করছেন আকবর হোসেন সুমন। 128 বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ সমর্থন নিয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ের মুকুট মাথায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল হিল কংগ্রেস ভবনের সেই বিশ্ব দরবারে আশা নিরাশার ঝুড়ি হাতে হাজির হবেন আমন্ত্রিত রাষ্ট্র ও সরকার প্রধানরা। ক্ষমতায় বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান হিসেবে বাংলাদেশের নির্বাচিত সরকারের জন্য চাপ দিতে পারেন বলে মনে করেন এই বিশ্লেষক। তাদের দিক থেকে আমার মনে হয় বড় আকারে তারা নির্বাচিত সরকার চাইবে এবং সেটা মোটামুটি তারা স্পষ্ট করেছে বিভিন্ন বার্তায়। এমনকি তাদের যে অ্যাম্বাসেডর ভারতে সেও একটা সাক্ষাৎকারে স্পষ্ট করেছে যে আমেরিকা এবং ভারত দুটো দেশই নির্বাচন চাইবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের $10 বিলিয়ন রপ্তানি বাজার নিয়েও আশঙ্কা করছেন এই সাবেক কূটনীতিক। 10% যেটা তিনি বলছেন ডিউটি বসাবেন, এই কথাটা যদি তিনি বাস্তবায়িত করেন তাহলে আমাদের মতো দেশগুলো আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থাকবে। তার কারণ হচ্ছে আমরা যে ধরনের পণ্য রপ্তানি করি সেই পণ্যগুলোর উপর যদি 10% ডিউটি বসে তাহলে মার্কিন ক্রেতারা যারা আছেন তারা এই 10% বেশি দাম আমাদের জিনিসগুলো কিনতে হবে। সেই ক্ষেত্রে আমাদের জিনিসগুলোর চাহিদার উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। যদিও সরকার পরিবর্তনে দুই দেশের সম্পর্ক হোঁচট খাবে না বলে বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক হোঁচট খাবে। আমি মনে করি যেটা স্মুথলি চলবে। ট্রাম্প প্রশাসনের রাহু বলয়ে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন, অভিবাসী এবং উন্নয়নশীল দেশের সুবিধাসমূহ বিপদ সীমার কিনারে থেকেও আশার আলো যদি স্যাংশন তুলে নেয় অথবা রেয়াত দেয় তাহলে এই যাত্রা রক্ষা। স্যাংশনগুলো চলে গেলে, বিশেষ করে রাশিয়ার উপরে যেসব স্যাংশন দেওয়া হয়েছে সেগুলো চলে গেলে স্বাভাবিকভাবে বাংলাদেশ বিভিন্নভাবে লাভ হওয়ারই কথা। এলডিসি যারা আছে তাদের ক্ষেত্রে তিনি কি সিদ্ধান্ত নেবেন, সে জায়গায় যদি তিনি আমাদের রেয়াত দেন তাহলে আবার এটা নিয়ে দুশ্চিন্তা হবে। শেখ হাসিনা ভারতের আশ্রয় রয়েছেন। বেশ কিছুদিন তিনি বাংলাদেশ নিয়ে চুপ থাকলেও এখন তিনি বিভিন্ন সময় মন্তব্য করছেন। তিনি আবারও ভারত থেকে বাংলাদেশ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন। তবে কি বাংলাদেশের সমস্ত বিষয়ের উপর নজর রাখছেন হাসিনা? এই প্রশ্নই কার্যত উঠছে। অন্যদিকে ট্রাম্পের সঙ্গে জয়শঙ্করের গোপন বৈঠকের পরেই বড় ঘোষণা এবার ভারতে। তাহলে কি দেশে ফিরছেন এবার হাসিনা? এই প্রশ্নই কিন্তু জোরালো হচ্ছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক সভায় শেখ হাসিনার অডিও বার্তা শোনানো হয়। আর সেই বার্তাতেই হাসিনাকে বলতে শোনা যায়, সমন্বয়কদের কেউ বলছেন কোনো মৃতদেহ পেলে ময়নাতদন্ত করা যাবে না। এর অর্থ কি? রহস্য রয়েছে অবশ্যই। আওয়ামী লীগের নেতাকর্মী, ব্যবসায়ী, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। হত্যা মামলায় কোনো সীমা নেই, এর সঙ্গে গ্রেপ্তার, নির্যাতন রয়েছে। এদিকে 31শে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সংবিধান বদলের ডাক দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গ তুলেই শেখ হাসিনা অডিও বার্তাতে জানান, যতই চেষ্টা করা হোক আওয়ামী লীগকে শেষ করে দেওয়া হবে, আদতে সেটা কেউ করতে পারবে না। পাশাপাশি যেভাবে দেশের অভ্যন্তরে একের পর এক কাজ হচ্ছে তার বিচার বাংলাদেশের মধ্যেই হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশের গতিবিধির ওপর নজর রাখছে শেখ হাসিনা। দেশের অভ্যন্তরে না থাকলেও ভারতে বসে তিনি সমস্ত কিছুর ওপর নজর রাখছেন। এদিকে ডিসেম্বরের শেষের দিকে একের পর এক পট পরিবর্তন হয়। 29শে ডিসেম্বর ইউনুসের প্রেস সচিব বলেন, জুলাই বিপ্লবী ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আবারও 30শে ডিসেম্বর তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। শেখ হাসিনার পতন এবং মোহাম্মদ ইউনুসের তদারকি সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক চরম অবনতি হয়েছে বাংলাদেশের। এর কারণ হিসাবে একাধিক বিষয় থাকলেও একটি বিষয় বারবার আলোচনায় আসছিল, তা হলো ভারত নাকি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় না গলায়, অর্থাৎ ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব ফলাতে চায়। বাংলাদেশের উপদেষ্টাদের মুখে এই ধরনের বক্তব্য বারবার শোনা গেছে, যেমন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং ছাত্র নেতাদের মধ্যে যে দুজন উপদেষ্টা হয়েছেন তারা বারবার ভারতকে কাঠগড়ায় তুলে এসেছেন। যদিও ভারত তাদের ইহারা মন্তব্য নিয়ে কখনোই কোনো প্রতিক্রিয়া দেয়নি অথবা পাত্তাও দেয়নি। এবার বাংলাদেশের সেনাপ্রধানের গলায় শোনা গেল উপদেষ্টাদের ঠিক উল্টো সুর। প্রথম আলোকে দেওয়া বছরের প্রথম দিন এক সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারত সম্পর্কে বলেন, বাংলাদেশের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ অনেক বিষয়েই ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও কিছু ক্ষেত্রে বাংলাদেশের থেকে সুবিধা পায়। এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আজ আমেরিকার মসনদে অফিসিয়ালি শপথ গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প।
নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের সময়কালে আগামী 4 বছর অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে কিছু কিছু বিষয়। আমি সেই বিষয়ে বিস্তারিত একটি এপিসোড পরবর্তীকালে বানাবো। পার্টিকুলারলি দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সে আমেরিকার প্রভাব না চায়নার প্রভাব আরও বিস্তার লাভ করবে তা কিন্তু পরবর্তী 4 বছরে জানা যাবে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় যেদিন উনি শপথ গ্রহণ করছেন ঠিক কিছুদিন আগে অর্থাৎ 1 সপ্তাহ আগে এমন কিছু নাম ঘোষণা করে দেওয়া হয়েছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের যে প্রভাব তা কিন্তু বিস্তার লাভ করতে পারে। কেন আমি বলছি কথা তা নিঃসন্দেহে ভিডিওটি শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই শপথের দিনই আমেরিকার পক্ষ থেকে সরকারিভাবে একটি প্রেস রিলিজ ঘোষণা করা হয়েছে, যেখানে বলেছেন শপথ গ্রহণ করে প্রথমবারের জন্য কোনো সফর যখন ডোনাল্ড ট্রাম্প শুরু করবেন, প্রথম সফরটি হচ্ছে ভারত সফর। অর্থাৎ আমেরিকার অফিসিয়াল নোটিফিকেশনে পরিষ্কার বলা হয়েছে ভারতে যে গ্র্যান্ড কোয়াড সম্মেলন হবে ঠিক সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। নিঃসন্দেহে দক্ষিণ পূর্ব এশিয়ার এই পলিটিক্স নিয়ে যখন আমি আলোচনা করছি তখন নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে থাকবে, ঠিক যেভাবে পাকিস্তান এবং বাংলাদেশও কিন্তু তাকিয়ে থাকবে। নিঃসন্দেহে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সফর যদি ভারত সফর হয় তাহলে কিন্তু ভারতকে যে ডোনাল্ড ট্রাম্প আলাদা করে গুরুত্ব দিচ্ছেন সে কথা কিন্তু বলাই যায়। এই কোয়াড যখন সম্মেলন হবে ভারতে গ্র্যান্ড কোয়াড, ঠিক তখনই কিন্তু অস্ট্রেলিয়া, জাপান কিংবা ইউএস অস্ট্রেলিয়া জাপানের মতো একাধিক প্রভাবশালী দেশও কিন্তু ভারতে উপস্থিত থাকবেন এবং তাদের দেশের যে প্রেসিডেন্ট সকলেই কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে চাইবেন পার্টিকুলার এই সময়ে। আরো একটা উল্লেখযোগ্য বিষয় কি জানেন, এই ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে জয়শঙ্কর উপস্থিত থাকবেন। অনেক মিডিয়া প্রচার করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী নাকি আমন্ত্রণ পায়নি। যদি ভারতের পলিটিক্সটা দেখেন, যদি ভারতের নীতিটা দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এই খবর সম্পূর্ণভাবে ভুয়ো একটি খবর। কেন আমি বলছি, কারণ ভারতের অফিসিয়ালি একটি নীতি ভারত সরকার কিছুদিন আগে থেকে নিয়েছে যে কোনো দেশের যখন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নির্বাচিত হয় তার শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী উপস্থিত থাকেন না। আরো কিছুদিন আগে চলে যান, ইরানের যখন প্রেসিডেন্ট রাইসি যিনি বিমান দুর্ঘটনায় মারা যান তিনিও কিন্তু এইভাবে প্রেসিডেন্ট হয়েই নরেন্দ্র মোদীকে শপথ গ্রহণের দিন আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু সেই সফরে যাননি। তার বদলে নীতিন গডকরি কিন্তু এই প্রেসিডেন্ট অর্থাৎ ইরানের সে সময় এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অ্যাটেন্ড করেছিলেন। অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু কোনো শপথ গ্রহণ অনুষ্ঠানে আগামী কিছু বছর যদি দেখেন নিশ্চিতভাবে যাবেন না, ঠিক যেরকম ভাবে গত 5 থেকে 6 বছর এই ট্রেন্ডটা উনি ফলো করেছেন। আর যেহেতু কোয়াড সম্মেলন আমেরিকায় হচ্ছে এবং ভারত যেহেতু ইনভাইট হয়েছেন, তো জয়শঙ্করকে নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, যা অফিসিয়ালি টুইট করে ভারতের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। আর এই পুরো বিষয়টাই বাংলাদেশের কিছু মিডিয়া প্রচার করছে নরেন্দ্র মোদী নাকি আমন্ত্রণ পাননি। আর নরেন্দ্র মোদী যদি আমন্ত্রণ না পান তাহলে জয়শঙ্কর কিভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন? মোহাম্মদ ইউনুসকে তো এরা ভার্চুয়ালি রেখেছেন, অর্থাৎ ভার্চুয়ালি রাখার অর্থ হলো গুরুত্বই দেয় না। যেরকম একাধিক দেশের প্রেসিডেন্টরা উপস্থিত থাকবেন ভার্চুয়ালি, ঠিক সেরকম মোহাম্মদ ইউনুস কোথাও গিয়ে একটা ফোনের স্ক্রিনে ছোট্ট মতো একটা জায়গায় বসে থাকবেন। আর এরপরে যদি ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনুসকে উল্লেখ করে কিছু বলেন তাহলে মোহাম্মদ ইউনুসের তো ওইখানেই সমস্ত কিছু শেষ। কেন আমি বলছি, কারণ এই ডোনাল্ড ট্রাম্পের নীতিটাই হলো রাইট উইং পলিটিক্সকে ফলো করা। আপনারা যদি দেখেন হাঙ্গারির প্রেসিডেন্ট শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন, জার্মানির রাইট উইং নেতারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন এবং ইউকে একাধিক রাইট উইং পলিটিশিয়ানরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে। কার্যত ইলান মাস্ক একাধিক নেতাদেরকে চুজ করেছেন। ইলান মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের এই সময়কালটা তাই দক্ষিণ পূর্ব এশিয়া শুধু নয় গোটা বিশ্বের জিওপলিটিক্যাল সার্ফেসে অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে বলে আমরা বুঝতে পারছি এবং তার সূচনাটা এই শপথ গ্রহণ অনুষ্ঠান থেকেই হয়তো কার্যকারী হতে শুরু করলো। আর জয়শঙ্করের সাথে কোয়াডের সম্মেলনে আমেরিকার একাধিক ডিপ্লোম্যাটদের মিটিং নিঃসন্দেহে ভারত এবং আমেরিকার সম্পর্ক আগামী 4 বছরে আরো ইন্টারেস্টিং একটা পর্যায়ে পৌঁছাতে পারে। আমাদের দেশের গণমাধ্যম যে নিউজটা করছে, আমাদের দেশের গণমাধ্যমে নিউজ দেখে অনেকে ক্ষিপ্ত হয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দেশের গণমাধ্যম রেফার করছে ভারতের গণমাধ্যম দা হিন্দুকে। আবার ভারতের ওই গণমাধ্যম দা হিন্দু তারা আবার সাক্ষাৎকারটা কার থেকে নিছে? একসময় ইসকনের খুব আস্থাভাজন নেতা, আমি সরাসরি তাকে ইসকনের সাপোর্টার হিসেবে মনে করি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল একটা কি বলে যে আপাদমস্তক আমার কাছে মন্ত্রী লেভেলে, এটা শেখ হাসিনার সরকারি কিছু মানুষ এমন এমন জায়গায় বসছিলেন যে এগুলোর কারণে কিন্তু আসলে মানুষের কাছে বিতর্ক তৈরি হয়েছে। আচ্ছা, তো সেই নওফেল সে আপনার দা হিন্দুর কাছে একটা বক্তব্য দিয়েছেন, আমাদের ক্যাপশন টাইটেল ঠিকই আছে, যেভাবে তিনি দেশ ছাড়তে চেয়েছিলেন। 5ই আগস্ট আমরা যে দৃশ্য দেখছি দৃশ্যটা এরকম হবার কথা ছিল না, অন্যরকম হওয়ার কথা ছিল। তো কিরকম হওয়ার কথা ছিল? আপনার ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম দা হিন্দুতে 18ই জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো প্রতিবেদনটাতে কি আছে যে শেখ হাসিনা আগস্টের প্রথম সপ্তাহে, মানে 5 আগস্ট পতন হইল, প্রথম সপ্তাহে যখন পরিস্থিতি খারাপের দিকে গেল, ছাত্ররা দফা টফা চেঞ্জ করা শুরু করলো, তখন আপনার জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে তিনি তার প্রধানমন্ত্রীর ক্ষমতাকে হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন। একই সময় পরিস্থিতিকে শান্ত করতে বা স্থিতিশীল করতে মাঠে ছিল বাংলাদেশ সামরিক বাহিনী। তারা লকডাউন নিশ্চিত করার চেষ্টা করছিল।
যাতে ক্ষমতা হস্তান্তরের এই কার্যক্রমটা আপনার মানে সুন্দরভাবে সম্পন্ন করা যায়। নওফেলের বক্তব্য আপনার হিন্দুতে যেভাবে আসছে, তার বক্তব্য হচ্ছে যে আমরা তখন গণভবনে উপস্থিত ছিলাম এবং কিভাবে এই বিক্ষোভকে সমাধান করা যায় তার পরিকল্পনা করছিলাম। তবে কিছু সদস্য মনে করছিল যে প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, তাই লকডাউন পরিকল্পনা হয়েছিল। মানে শেখ হাসিনা পদত্যাগের কথা ভাবছিলেন, আবার ভাবছিল যে তিনি পদত্যাগ করলে কি হবে, সারা দেশে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। যেটা ঘটছে এটাই বাস্তব। তো সেই কারণে লকডাউন করা হচ্ছিল যেন পরিস্থিতিটাকে কন্ট্রোল করা যায়। তার বক্তব্য 2024 সালের জুলাইয়ে শেখ হাসিনার চীন সফরে যাওয়ার পর ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়, কারণ ভারত এইটাকে পজিটিভ নেয় নাই। কিন্তু গোলাম মাওলা রনি এই কথাটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন, বিষয়টা বোঝার চেষ্টা করবেন। এটা কিন্তু বাস্তব। নির্বাচনের পরপর শেখ হাসিনা চীন সফর থেকে আসার পর ওনার মন মেজাজ খারাপ ছিল, আর সেখান থেকে এই সাক্ষাৎকার কোটা কারা পাবে এইটা থেকে শুরু হয়ে গেল, বাকিটা নাটকীয়ভাবে তিনি এই কথাটা বলছেন যে, এবং ছাত্রদের নেতৃত্বে গড়ে উঠে ব্যাপক গণবিক্ষোভ। এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগের স্লোগান তুলে যখন আন্দোলন তীব্রতর হয়, তখন হাসিনা আপনার তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করতে বসছিলেন। তো এরকম গর্ধব দিয়ে আলোচনা করাইতে গেলে নওফেলের কি ওজন আছে যে পলিটিশিয়ান? আমার কাছে ওজন লেস মনে হয়। আওয়ামী লীগের অনেক হেভি ক্যারেক্টার ছিল। তো বলছে যে পরে ছাত্র বিক্ষোভ আরো তীব্র হলে তিনি আন্ডারগ্রাউন্ডে চলে যান এবং আত্মগোপনে চলে যান। নওফেলের দাবি বাংলাদেশের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের উপর। এগুলো থেকে বের হইতে হবে বাবা। কেউ তোমরা ভারতের তাবেদারি করো, কেউ পাকিস্তানের তাবেদারি করো, ক্ষমতায় না থাকলে আমেরিকার গোষ্ঠী উদ্ধার করো, মানে আমেরিকার প্রতি ভক্ত হও, ক্ষমতায় থাকলে আমেরিকার গোষ্ঠী উদ্ধার করো। এইসব রাজনৈতিক বক্তব্য নওফেল তোমাকে ছাড়তে হবে। বাংলাদেশের মানুষ দেখিয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কি হবে বাংলাদেশের মানুষ নিশ্চিত করে, কোনো বিদেশি শক্তি না। হইতে পারে কোনো মেটিকুলাস প্ল্যান, সো যে কোনো কিছু একটা প্ল্যানের মধ্যে হয়। এখানে মোট কথা হচ্ছে যে শেখ হাসিনা কিন্তু যাওয়ার পর বেশ কয়েকটা বক্তব্য দিচ্ছেন, সেখানে তিনি বলছিলেন যে তার আসলে পালানোর কোনো ইচ্ছা ছিল না, পদত্যাগ করার জন্যই সবকিছু পরিস্থিতি। কিন্তু হঠাৎ করে এমন এক পরিস্থিতি তৈরি হলো যে 5 মিনিটের মধ্যেই বা আধা ঘন্টার সময়ের মধ্যেই সবকিছু আসলে কিভাবে কি জানি হয়ে গেল। তিনি দেশ ছেড়ে পালাতে চান নাই, বাট সিচুয়েশনটা এমন ছিল যে সেনাপ্রধান বলছিলেন যে আপনি যদি এখানে থাকেন তাহলে আমরা প্রোটোকল দিতে পারবো না, আর এই পাবলিক মাইরা ফেলবে। তিনি যদি থাকতেন মাইরা ফেলতো, এটাই বাস্তব। আর সেই ভয়টাই কাজ করছে, যার কারণে ফাইনালি বোনের কথা বা ছেলের কথা তিনি ভারতে আশ্রয় নিয়েছেন বা বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে গেছেন। এখন আপনার এই মুহূর্তে এই তথ্যগুলা বিভিন্নভাবে আবার আমরা দেখছি যে আপনার সামনে আসছে। তো আসলে কি, যাই হোক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই। কিন্তু আপনাদের অবশ্যই বিষয়টা নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর নিজে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনার কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেখ হাসিনা জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য, একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়েও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টা আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক।
সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।